আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা এই ভিডিওতে আমাদের যে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশনের যে কোর্সটা চলতেছিল তার 3 নাম্বার ভিডিওটা আজকে করব আমরা। তো এই ভিডিওতে আমরা 21 থেকে 30, 21 থেকে 30 পর্যন্ত যতগুলো টাইপ আছে সেই টাইপগুলো কভার করার চেষ্টা করব, অর্থাৎ মোট 10টা। বুঝতে পারছো? তো এই 10টা টাইপ আমরা আজকের ভিডিওতে দেখার চেষ্টা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের প্রথম টাইপ নাম্বার 21। তো এখানে বলছে কি যে যদি ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার প্লাস মাইনাস 1 dx ডিভাইডেড a স্কোয়ার x টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস মাইনাস bx প্লাস a এই আকৃতিতে যদি থাকে, অর্থাৎ বোঝাতে চাচ্ছে যে উপরে যদি আমাদের দ্বিঘাত রাশি এবং নিচে যদি আমাদের চতুর্ঘাতী একটা রাশি থাকে, তাহলে সেটাকে আমরা কীভাবে ইন্টিগ্রেশন করব সেটাই বলে দিছি এখানে। বলছে এই আকারের ইন্টিগ্রাল থাকলে হর ও লবকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে তারপরে এক্স প্লাস মাইনাস 1/xটাকে জেড ধরতে হবে। অর্থাৎ এই আকৃতি যদি থাকে তাহলে আমরা হর এবং লব অর্থাৎ নিচেরটা এবং উপরেরটা দুটোকেই আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করব, তারপরে নিচে এই আকৃতি করে সেটাকে জেড ধরতে হবে। তো চলো আমরা এই উদাহরণটা দেখি, তাহলে হয়তো বা তোমরা সবাই ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস 1 dx ডিভাইডেড x to the power 4 plus 6x cube plus 7x square plus 6x plus 1। তো আমরা যদি হর ও লবকে x স্কোয়ার দ্বারা ভাগ করে দিই তাহলে দেখো কি হবে, ইন্টিগ্রেশন অফ এখানে যদি আমরা x স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কি থাকবে, শুধু 1, মাঝখানে মাইনাস 1কে x স্কোয়ার দ্বারা ভাগ করলে থাকবে 1/x স্কোয়ার। এখানে dx আছে, আমরা দিয়ে দিলাম dx। নিচে দেখো x to the power 4 এটাকে যদি x স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে থাকবে শুধু x স্কোয়ার প্লাস 6x কিউব এটাকে ভাগ করলে থাকবে 6x প্লাস 7x স্কোয়ার, এখানে শুধু 7 থাকবে, প্লাস 6, তাহলে আমাদের 6 ইন্টু 1/x থাকবে, আর প্লাস 1 মানে 1/x স্কোয়ার। ওকে, এখন দেখো পরবর্তী লাইন, উপরে যা আছে তা রেখে দিই, তাহলে 1 মাইনাস 1/x স্কোয়ার dx, আর নিচে আমরা যদি এখানে x স্কোয়ার এবং 1/x স্কোয়ারটাকে একসাথে লিখি তাহলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এখানে দেখো দুইখান থেকে আমরা চাইলে 6 কমন নিতে পারি, তো প্লাস 6 যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে, এখানে x প্লাস 1/x, আর এখানে একটা প্লাস 7 আছে, 7 দিয়ে দিলাম। এখন দেখো পরবর্তী লাইনে আমরা চাইলে কিন্তু এইখানে সূত্র বসাতে পারি। কোন সূত্র, আমি যদি একটু ভাগ করে দিই এটা। ওকে, তো দেখো এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাতে পারি। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা কি তোমরা সবাই জানো, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, নাকি? এখানে যদি তুমি 2ab করো দেখো, তাহলে এইটা ইন্টু এইটা কাটাকাটি চলে যাবে, আলটিমেটলি শুধু 2 থাকবে, -2। আর এখানে a প্লাস বি হোল স্কোয়ার -2, সেই -2 আর এখানে যে পজিটিভ 7 আছে সেটা মিলে পজিটিভ 5 হয়ে যাবে। আমি একটু ডিরেক্ট লিখবো যাতে লাইন একটু কমাতে পারি। তাহলে ইন্টিগ্রেশন অফ, কালো কালার দিয়ে লিখি, ইন্টিগ্রেশন অফ এখানে যা আছে তা, অর্থাৎ 1 মাইনাস 1/x স্কোয়ার dx, আর নিচে কি হবে, নিচে হবে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2ab। তো মাইনাস 2ab করলে কিন্তু এই যে x আর x কাটাকাটি চলে যাবে, মিটি বলছি একটু আগে, শুধু 2 থাকবে, সেই -2 আর এখানে পজিটিভ 7 প্লাস 5 হয়ে যাবে। আমি ওটা পরে লিখতেছি, প্লাস 6, এখানে x প্লাস 1/x, আর এখানে আমাদের পজিটিভ 5। আশা করি এই লাইনটা সবাই বুঝতে পারছো। তো নেক্সট লাইনে দেখো, আচ্ছা নেক্সট লাইন করার আগে আমি ধরে নিই এখনই, এই যে x প্লাস 1/x এটাকে আমি z ধরে নিই, তাহলে ধরি, সরি ভুল বলছি, আমি x প্লাস 1/xটাকে, কারণ আমাদের বলছে x প্লাস প্লাস মাইনাস 1/xটাকে z ধরতে, তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু z। এখন এটাকে আমরা যদি অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে x হয়ে যাবে কি 1। এখন এই যে 1/x এর অন্তরীকরণ, তোমরা যারা অন্তরীকরণ করে আসছো তারা জানো 1/x এর অন্তরীকরণ হলো -1/x স্কোয়ার, -1/x স্কোয়ার। এটা কীভাবে আসলো, এটা খুবই সহজ, 1/x মানে x টু দি পাওয়ার -1। তো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে n মানে -1, তাহলে শুধু মাইনাস থাকবে সামনে,
এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে -2। আলটিমেটলি এটি কিন্তু -1/x² হয়। ইন্টিগ্রেশন করার আগে তোমাদের অবশ্যই অন্তরীকরণ অর্থাৎ ডিফারেন্সিয়েশন করে আসতে হবে, ঠিক আছে। ওকে, এখানে dx হবে ইকুয়াল টু জেড হয়ে যাবে 1, তাহলে এখানে শুধু dz। এখন আমরা কি করব, আমরা এই উপরেরটাকে dz দিয়ে রিপ্লেস করে দেব, আর নিচের এখানে x², এই z² আর এখানে z দিয়ে রিপ্লেস করে দেব, ঠিক আছে। ওকে, অতএব ইন্টিগ্রেশন অফ, এখানে হবে শুধু dz, নিচে হবে z এর উপরে স্কোয়ার প্লাস 6z প্লাস 5। এখন আমার যদি নিচে দ্বিঘাত থাকলে এটাকে দুটো বর্গের যোগফল অথবা বিয়োগফল আকারে নিতে হয়। তো চলো তাই করি। টাইপ প্রথম দিকের টাইপগুলো, ঠিক আছে, সবগুলো টাইপ কিন্তু করে আসতে হবে এই ম্যাথগুলো বোঝার জন্য। তাহলে আমি যদি দুটো বর্গের যোগফল বা বিয়োগফল আকারে নিতে চাই, তাহলে অবশ্যই সূত্র ফালিতে হবে, জেডটাকে একটা পদে আনতে হবে, এখানে হবে z² প্লাস 6zকে কীভাবে ভাঙা যায়, 2 ইন্টু z ইন্টু 3 নাকি, প্লাস এখন এই যে সূত্র ভাঙানোর জন্য এখানে আমাদের 3 উপরে স্কোয়ার লাগবে বা 9 লাগবে, এখানে 9 দিয়ে দাও। তো 9 যেহেতু আমরা এক্সট্রাভাবে আনছি, 9 বিয়োগ করতে হবে, তো 5 থেকে আমরা যদি 9 বিয়োগ করি তাহলে কি হবে আমাদের -4। ওকে, -4। এখন দেখো আমাদের কিন্তু ম্যাথ মোটামুটি হয়ে গেছে, আর একটু কয়েকটা লাইন বাকি আছে। এখান থেকে আমরা লিখতে পারি ইন্টিগ্রেশন অফ, এখানে হবে dz, এখানে দেখো এই যে a² প্লাস 2ab প্লাস b², তাহলে a প্লাস b হোল স্কোয়ার অর্থাৎ z প্লাস 3 হোল স্কোয়ার, আর এখানে -2² লিখতে পারি। তো দেখো এখানে এই dx ডিভাইডেড x² মাইনাস a² এর সূত্র ফর্মুলাটা আশা করি তোমরা জানো, যে 1/2a ln x মাইনাস a ডিভাইডেড x প্লাস a। তো সেই সূত্রটা আমরা যদি এখন এখানে অ্যাপ্লাই করি তাহলে কি হবে 1/2a, তাহলে 1 ডিভাইডেড 2 ইন্টু a, তাহলে 2 ইন্টু 2, তারপরে ln এখানে এই যে x মাইনাস a, তাহলে z প্লাস 3 মাইনাস 2, z প্লাস 3 প্লাস 2, আর এখানে প্লাস সি দিতে কেউ কিন্তু ভুলো না। ওকে, তাহলে 1/4, এখানে কি আসতেছে ln, দেখো z প্লাস 1, তাহলে z প্লাস 1, আর এখানে z প্লাস 5 প্লাস c, z এর ভ্যালুটা বসায় দাও, z কিন্তু এই যে x প্লাস 1/x, তাহলে আমাদের অ্যান্সার কি আসবে 1/4 ln x প্লাস 1/x প্লাস 1, x প্লাস 1/x প্লাস 5। আলটিমেটলি এটি আমাদের সঠিক উত্তর। খুবই সহজ ছিল, আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। আমাদের 22 নাম্বার টাইপ, এখানে বলা হয়েছে যদি এরকম থাকে যে x⁴m, এখানে 2m কেন দেওয়া হয়েছে, এইটা দ্বারা বোঝা যাচ্ছে যে এটা জোড় সংখ্যা, ঠিক আছে। x এর পাওয়ার যদি জোড় হয় এবং নিচে যদি থাকে যে ax² প্লাস b⁴n/2 এবং dx ডিভাইডেড x⁴2m এবং ax² প্লাস b⁴n/2 আকারে ইন্টিগ্রাল করতে হলে প্রত্যেকটি ইন্টিগ্রালের জন্য ax² প্লাস b ইকুয়াল টু zx² ধরতে হবে। যে কোনো একটা মনে রাখো, হ্যাঁ, অথবা দেওয়ার পরেরটা আর মনে রাখার দরকার নেই, তো তুমি শুধু প্রথম উপরেরটাই মনে রাখো, এটা লিখতে হবে না। আমি সাজেস্ট করবো যে প্রথম থেকে এই পর্যন্ত তুমি লিখে ফেলো, ঠিক আছে। এখন এখানে যে এম আর এন এটা কিন্তু ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার বলতে 1 2 3 4 5 6 7 8 এগুলা, ঠিক আছে, স্বাভাবিক সংখ্যা। ওকে, এখন এইটাকে আমাদের উদাহরণ হিসেবে দিয়েছে, তো এটা যদি আমি করি তাহলে আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাবা। তো দেখো এটা কিন্তু আমাদের এই যে এক্স এর উপরে পাওয়ার আছে 2 কিন্তু জোড় সংখ্যা, এবং নিচে দেখো এখানে x² প্লাস 1 আর এখানে 5/2 আছে, তাহলে আমাদের কিন্তু পুরোপুরি শর্তের সাথে মিলে গেল। আমাদের কি করতে হবে, প্রথমে এই যে 5/2 এর ভিতরে x² প্লাস 1টাকে zx² ধরে নিতে হবে। তো ধরি আগে, ধরি x² প্লাস 1 ইকুয়াল টু zx² নাকি, x²টাকে ওই পাশে পাঠিয়ে দিই বা x² দ্বারা ভাগ করে দাও, তাহলে এখানে থাকবে 1 প্লাস 1/x² ইকুয়াল টু z। 1টাকে ওই পাশে পাঠিয়ে দিলে থাকবে 1 ডিভাইডেড x²
ইকুয়াল টু জেড মাইনাস ওয়ান। এখন আমরা যদি অন্তরীকরণ করে ফেলি তাহলে 1/x² মানে কিন্তু x⁻⁻² নাকি। এখন এইটাকে আমরা যদি অন্তরীকরণ করি তাহলে -2 সামনে চলে আসবে, x এর পাওয়ার 1 কমে যাবে, তাহলে -3 হয়ে যাবে। আমরা লিখতে পারি -2/x³ নাকি। ঠিক আছে, চলো তাই লিখি। আমি এটাকে একটু মুছে দিই। তাহলে -2 এখানে হবে x³ ইকুয়াল টু জেড হয়ে যাবে কি 1 আর এটা হয়ে যাবে 0, এখানে শুধু ডিজিট থাকবে। বুঝতে পারতেছ? এটাকে আমরা যদি শুধু 1/x³ রাখি তাহলে 1/x³ রাখলে এখানে কি থাকবে, -2 ওই পাশে যাবে আর 2 কিন্তু ওই পাশে যাবে, তাহলে হবে -12 ডিজিট। ঠিক আছে, আশা করি দেখা যাচ্ছে। যদি এটাকে মুছে দিই, মুছে দিতে হবে না, দাগ দিতে হবে একটা। ওকে, ঠিক আছে, এখন আমরা চাইলে মুছে দিতে পারি। ওকে, এখন দেখো আমরা যদি এখন মূল যে ইন্টিগ্রেটেড যে রাশিটা আছে এটাকে যদি আমরা রিপ্লেস করে দিই এগুলো দিয়ে, তাহলে কি হবে, অতএব ইন্টিগ্রেশন অফ x²টাকে আপাতত রাখলাম, এই ভিতরের অংশটাকে যেটা ধরেছি z(x²) দ্বারা রিপ্লেস করে দিই, তাহলে z(x²) 5/2 এখানে কিন্তু একটা dx আছে। ওকে, তো দেখো আমরা যদি 5/2টা ভেঙে দিই তাহলে কি হবে, ইন্টিগ্রেশন অফ এখানে x² dx, এই2 আর এই2 কাটা, এখানে শুধু x থাকবে না একটা, আর z এর উপরে পাওয়ার কি থাকবে 5/2। আচ্ছা, এখানে একটা 5 থাকবে, সরি ভুলে গেছি, মানে এই 5টা থাকবে এই x এর উপরে, আর 2 কাটা। ঠিক আছে, ওকে, এখন উপরে আছে x², নিচে আছে x⁵, আলটিমেটলি কি হবে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড নিচে থাকবে x³, দুইটা কাটাকাটি চলে যাবে, এখানে z⁵5/2। ঠিক আছে, তো দেখো এখন কিন্তু আমরা চাইলে এই যে 1/x³ এটার জায়গায় -12 dz বসাইতে পারি, তাহলে -12টা আমরা আলটিমেটলি বাইরে লিখি, তাহলে -12 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড এই z যা আছে এরকমই নাকি, তাহলে হবে z⁵5/2। এখন ওই যে এটাকে আমরা যদি z⁻⁻5/2 লিখতে পারি, এখানে dz, তো x⁻n এর ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব, তাহলে -12 z⁻এইটা +1, তো আমি যদি ডিরেক্ট লিখি, আচ্ছা ভেঙেই লিখি, তাহলে -5/2 +1 ডিভাইডেড -5/2 +1 এখানে হবে +c। আশা করি বুঝতেছো সবাই। তাহলে -12, এখন -5/2 +1 করলে কত হয় দেখো, লসাগু আসবে 2, এখানে আছে -5 প্লাস হবে 2 নাকি, আলটিমেটলি কত হইতেছে, উপরে -3 নিচে হবে কি 2, এটা আমাদের আসতেছে। এটা ঘুরে যাবে, ঘুরলে কি হবে, এই মাইনাস মাইনাস কেটে দিই নাকি, মাইনাস মাইনাস কাটা। ওকে, আর 2 আর 2, আচ্ছা আমরা লিখে তারপর কাটি, তাহলে 2/3, এখানে 5⁻³ এই আর 2 এই 2 কাটা, তাহলে 1/3, জেড এর ভ্যালুটা বসাই দিই। দেখো এখান থেকে এই যে জেড এর ভ্যালু কি 1 + 1/x², তাহলে 1 + 1/x² -3/2 + c, এটাই হলো আমাদের সঠিক উত্তর। আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারছো। তো চলো আমরা পরবর্তী টাইপে চলে যাই, আমাদের টাইপ নাম্বার 23। দেখো টাইপ নাম্বার 23 এখানে বলা হয়েছে খুব বড় একটা টাইপ, আমি একটু বোঝাই নি, তারপর তোমরা একটু খাতায় তুলে নিও, ঠিক আছে। ওকে, তাহলে প্রথম বলছে যে ইন্টিগ্রেশন অফ x⁻m a + b x⁻n বা হোল টু দি পাওয়ার p যদি থাকে, অর্থাৎ খুবই বড় একটা রাশি, প্রথমে x এর পাওয়ার যদি সামথিং এবং এটা যদি গুণ থাকে, এবং দেখো এখানে কিন্তু কি বলছে, এই যে m n p এগুলো কিন্তু আনুপাতিক সংখ্যা হইতে হবে, বুঝতে পারছো। আনুপাতিক সংখ্যা বলতে কিন্তু ওই যে তোমার ওই এরকম হবে যে 5/2 বা 5 বা 1 এরকম, বুঝতে পারছো। ওকে, এরকম হওয়া যাবে না যে দশমিক
বা এটাকে আমাদের আনুপাতিক হারে প্রকাশ করা যায় না, এরকম কোনো সংখ্যা হইলে কিন্তু এই টাইপটা চলবে না, এটা আগেই বুঝে নাও তোমরা। ওকে, এখন বলছে এইটার আবার দুইটা ক্যাটাগরি আছে। হ্যাঁ, একটা হলো গিয়ে যদি পি স্বাভাবিক সংখ্যা হয় আর যদি পি ভগ্নাংশ হয়। বুঝতে পারছো? পি যদি স্বাভাবিক সংখ্যা হয় তাহলে আমরা দ্বিপদী বিস্তৃতির মাধ্যমে আগে বিস্তার করব, বিস্তার করে তারপরে এক্স টু দি পাওয়ার এম দ্বারা গুণ করে ইন্টিগ্রেশন করে ফেলবো। আর যদি পি ভগ্নাংশ হয় তাহলে কিন্তু আবার দুটা ক্ষেত্র। প্রথম ক্ষেত্র হলো এম প্লাস এন, এম প্লাস ওয়ান বাই এন আমাদের জেড হইতে হবে। এখন জেড জিনিসটা কি? জেড কিন্তু তোমার যত এই যে ওয়ান থেকে শুরু করে একেবারে ইনফিনিটি পর্যন্ত, জিরো সহ আবার নেগেটিভ ওয়ান থেকে শুরু করে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এবং এটা কিন্তু তোমার সংখ্যা হইতে হবে, যেমন 1 2 3 4, কোনো ফ্র্যাকশন নাম্বার না, ঠিক আছে? ইন্টিজার সংখ্যা। ইন্টিজার বলতে বোঝো যে 1, তারপরে 2, তারপরে -2, তারপরে 3, তারপরে -5, এগুলো ইন্টিজার, নট ফ্র্যাকশন। ওকে, এখন দেখো এখান থেকে এই যদি জেড হয়, মানে এম প্লাস ওয়ান বাই এন, এটা যদি জেড হয় তাহলে আমরা জাস্ট জেড টু দি পাওয়ার এস ধরবো। এখানে এসটা কি? দেখো পি যে ভগ্নাংশ তার হরটাই হলো আমাদের এস। তো এইভাবে আমাদের প্রথম ইন্টিগ্রেশন করতে হবে। আর দ্বিতীয় ক্ষেত্র, যদি আমাদের এম প্লাস এন বাই এম প্লাস ওয়ান বাই এন যদি আমাদের ইন্টিজার না হয়, যদি ফ্র্যাকশন হয়, তাহলে এটার জন্য আবার নিচের নিয়মটা প্রযোজ্য। নিচের নিয়মটা কি? যে এম প্লাস ওয়ান বাই এন প্লাস আর বাই এস, এইটা যদি আমাদের আবার ইন্টিজার হয় তখন আমাদের এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এস এবং এক্স টু দি পাওয়ার এন ধরে তারপরে সরলীকরণ করে ইন্টিগ্রেশন করতে হবে। এবং খুব বড় একটা জিনিস, এটা তোমাদের মাথায় থাকবে না আলটিমেটলি। তো যারা মাথায় রাখতে পারবা তারা অবশ্যই খুব প্র্যাকটিস করে রাখতে হবে, নাহলে কিন্তু এটা মাথায় থাকবে না। এখন প্র্যাকটিস করতে করতে কিন্তু অবশ্যই তোমরা শিখে যাবা, বাট আমি রেকমেন্ড করবো এটা কিন্তু লেস ইম্পর্টেন্ট, তোমরা খাতায় তুলে রাখো, বাট এটা খুবই আহামরি যে অনেকবার আসে বা তোমাদের পরীক্ষা খাতায় আসবেই এরকম কোনো কথা না। হ্যাঁ, এটা লেস ইম্পর্টেন্ট, আমি লিখে দিই লেস ইম্পর্টেন্ট। ওকে, তো তোমরা চাইলে এটাকে স্কিপও করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি এটা করাই দিচ্ছি। ওকে, তো দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এক্সাম্পলটা বলছে ইন্টিগ্রেশন অফ এ কিউব রুট অফ 1 প্লাস এক্স কিউব ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 5। তো আমি যদি এইটার সাথে প্রথমে কম্পেয়ার করি, দেখো পি আকারে কী আছে, আমি সবগুলো লিখি। হ্যাঁ, পি আকারে কী আছে? দেখো পি হলো গিয়া এই যে উপরের যে রাশিটা আছে এক্স প্লাস এক্স টু দি এক্স কিউব, তার উপরের যে ঘাত বা পাওয়ার সেইটা, তাহলে পাওয়ার 1/3, তাহলে পি আকারে আছে 1/3। এটা আমরা বুঝতে পারলাম। তারপরে যদি আমি বলি যে এখানে এক্স এর পাওয়ার কত আছে, তাহলে এন আকারে কত আছে? এন আকারে আছে কিন্তু আমাদের 3, নাকি? আমরা এই এম আকারে কত আছে? এই যে এক্স এর পাওয়ার দেখো 5 নিচে আছে যেহেতু, তাহলে -5, তাহলে এম আছে কত? এম হলো আমাদের -5। এখন আমরা দেখবো যে পিটা আসলে কি আমাদের ভগ্নাংশ নাকি আমাদের ইন্টিজার, নাকি? এটা দেখা যাচ্ছে যে 1/3, তাহলে এটা কিন্তু একটা ভগ্নাংশ, তাহলে ভগ্নাংশ যেহেতু আমাদের 2 নাম্বার ক্ষেত্রটা প্রযোজ্য হবে। তাহলে এখন ভগ্নাংশ যেহেতু, আমরা এখন এই যে এম প্লাস ওয়ান বাই এন এইটা বের করে দেখি। তাহলে এম প্লাস ওয়ান বাই এন, তাহলে -5 প্লাস 1 ডিভাইডেড 3, তাহলে কত আসতেছে দেখো, উপরে -4 ডিভাইডেড 3। এটা কিন্তু আবার জেড না, হ্যাঁ, এটা ইন্টিজার সংখ্যা না, এটা কিন্তু ভগ্নাংশ হয়ে গেছে আবার। যেহেতু আবার ভগ্নাংশ হয়েছে, আমাদের এটা দ্বিতীয় ক্ষেত্র, প্রথম ক্ষেত্র কিন্তু হয় নাই। প্রথমত আমাদের এইটা প্রথমটা হয় নাই, তারপরে কিন্তু আমাদের এটা ভগ্নাংশ হয়েছে, দ্বিতীয়টা হয়েছে, দ্বিতীয়টার ক্ষেত্রে আবার প্রথম ক্ষেত্রটা হয় নাই, আমাদের দ্বিতীয় ক্ষেত্রটা হয়েছে। এখন দ্বিতীয় ক্ষেত্রের ক্ষেত্রে দেখো এম প্লাস এন ডিভাইডেড এন প্লাস আর বাই এস, এইটা আমরা বের করে দেখি। তাহলে এখানে এম আছে কত? এম আছে -5, এটা তো অলরেডি বের করছি, -4/3, নাকি? প্লাস আর বাই এস, আর বাই এস কি? আর বাই এস হলো পি, কিন্তু আর বাই এস, এই যে এখানে খেয়াল করো, পি হলো আর বাই এস, তাহলে পি হলো 1/3। যদি আমরা করি তাহলে 3 আসবে লসাগু, -4 প্লাস 1 বা -3, উপরে থাকবে -3, আলটিমেটলি -1। -1 কিন্তু জেড এর ভিতরে আছে, আমি বলছি জেড কিন্তু নেগেটিভ ইন্টিজারও হইতে পারে, মানে জেড কিন্তু নেগেটিভ ইন্টিজারটাও কাউন্ট করে। ওকে, তাহলে আমাদের যেহেতু এই ক্ষেত্রটা মিলে গেছে, তাহলে আমাদের ধরতে হবে কি এ প্লাস বি এক্স টু দি পাওয়ার এন ইকুয়াল টু জেড টু দি পাওয়ার এস এবং এক্স টু দি পাওয়ার এন। এসটা কি? দেখো এসটা কিন্তু এই যে পি এর হর, এটা আমাদের এস। ওকে, ঠিক আছে, তো চলো আমরা এখন অঙ্কটা শুরু করি। তাহলে আমাদের ধরতে হবে কি, আমি লিখে রেখে এখানে ধরতে হবে, এখানে 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু
জেড টু দি পাওয়ার এস, জেড টু দি পাওয়ার 3, আর এখানে এক্স এর পাওয়ার এন, এন মানে 3, এটা আমাদের ধরতে হবে। ওকে, তাহলে প্রথমে আমরা শুরু করি, ধরি। হ্যাঁ, তাহলে ধরি 1 প্লাস এক্স কিউব ইকুয়াল টু জেড কিউব এক্স এর উপরে কিউব। এটা এখন মুছে দিই, ঠিক আছে। তো আলটিমেটলি আমাদের এই জেডটাকে আলাদা করে ফেলি, তাহলে এক্স কিউবটাকে এই পাশে নিয়ে আসি বা এক্স কিউব দ্বারা ভাগ করে দিই। তাহলে কী হবে, এখানে 1/x কিউব প্লাস 1 ইকুয়াল টু জেড কিউব। ওকে, এখান থেকে আমরা বলতে পারি, আমরা যদি এখন এটাকে অন্তরীকরণ করে ফেলি, তাহলে 1/x কিউব আছে, এটার অন্তরীকরণের ফল কী হবে, -3x টু দি পাওয়ার -4 বা -3/x টু দি পাওয়ার 4, -3/x টু দি পাওয়ার 4, 1 হয়ে যাবে 0, এখানে dx ইকুয়াল টু 3 জেডের উপরে স্কোয়ার dz। আশা করি বুঝতেছো। এই 3 আর এই 3 কাটা, দেখো এই 3 আর এই 3 কাটা, মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে 1/x এর উপরে পাওয়ার 4 ইকুয়াল টু -z স্কোয়ার dz। একটু ভালো করে লিখি। এখন আমরা রিপ্লেস করে দিব, ঠিক আছে। ওকে, এখন দেখো আমরা যদি এখন অন্তরীকরণটা বসাই, অতএব সরি ইন্টিগ্রেশনটা, ইন্টিগ্রেশন অফ আমাদের কি আছে, কিউব রুট অফ, এটা কিছু ধরে নিয়েছিলাম জেড কিউব, অর্থাৎ জেড কিউব এবং এক্স কিউব ডিভাইডেড এখানে এক্স টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, কিউব রুট করলে এখানে শুধু জেড আর এক্স থাকে নাকি, এখানে আমাদের ডিএক্স আছে, এখান থাকে আমাদের জেড এক্স ডিএক্স ডিভাইডেড এক্স এর পাওয়ার 5, একটা এক্স কাটা, তাহলে কি থাকতেছে, উপরে থাকতেছে জেড ডিএক্স আর নিচে থাকতেছে এক্স টু দি পাওয়ার 4। দেখো ডিএক্স এক্স টু দি পাওয়ার 4, এখানে আমাদের একটা জিনিস মিসিং হয়েছে, ডিএক্সটা লিখি নেই, ওকে। তাহলে ডিএক্স এক্স টু দি পাওয়ার 4 এইটার বদলে লিখতে পারি কি, মাইনাস জেড স্কোয়ার ডিজেড নাকি, তাহলে মাইনাসটা সামনে নিয়ে আসি, জেড ইন্টু জেড স্কোয়ার ডিজেড, তাহলে মাইনাস ইন্টিগ্রেশন অফ জেড কিউব ডিজেড। এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, তাহলে জেড টু দি পাওয়ার 4/4 প্লাস 6, জেডের ভ্যালুটা বসায় দাও। তো জেডের ভ্যালুটা আমরা যদি বসাই দিই, দেখো জেডের ভ্যালুটা কি, এই যে এখান থেকে জেডের ভ্যালুটা বের করতে পারি আমরা চাইলে, তাহলে কিউব রুট অফ এটা হবে, তাহলে মাইনাস কিউব রুট অফ 1 প্লাস 1/x কিউব টু দি পাওয়ার 4 ব্র্যাকেট দিয়ে দিই, ডিভাইডেড 4 প্লাস 6, এই হলো আমাদের সঠিক উত্তর। টাইপটা অবশ্যই অনেক বড় ছিল এবং এটা মনে রাখাটাও একটু কঠিন, আমি বলে দিছি এটা লেস ইম্পর্টেন্ট, এটা যে খুব মনে রাখতেই হবে এমন কিছু না, তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। হ্যাঁ, ওকে, তো চলো আমরা টাইপ নাম্বার 24-এ চলে যাই। ত্রিকোণমিতিক প্রতিস্থাপন, এই টাইপটা হলো গিয়ে তোমাদের বীজগণিতিক রাশি থাকবে, বাট সেটাকে আমরা চাইলে ত্রিকোণমিতিক যে অনুপাতগুলো আছে সেই অনুপাতগুলো দিয়ে রিপ্লেস করে দিতে পারবো, এবং এই প্রতিস্থাপন করার ফলে আমাদের যে রাশিটা থাকবে সেটা খুব সহজ হয়ে যাবে, ঠিক আছে। তো আমি তোমাদের বলবো যে তোমরা পজ করে এখানে যে এই 5টা টাইপ আছে সেই 5টা টাইপটা তোমরা লিখে ফেলো খাতার ভিতরে, ঠিক আছে, যে কোনটা হলে তোমরা কি ধরতে হবে, এবং এগুলো কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। তো এখন তোমরা পজ করে লিখে ফেলো তাড়াতাড়ি। আশা করছি তোমরা পজ করে এই 5টা জিনিস লিখে ফেলছো। তো চলো আমরা এখন এই একটা উদাহরণ করে তোমাদের এই যে টাইপটা আছে সেই টাইপটা সম্পর্কে একটা ভালো ধারণা দেওয়ার চেষ্টা করি। তো দেখো এখানে কি বলছে যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স ডিভাইডেড
এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার 3/2। এখন তুমি যদি এটার দিকে তাকাও তাহলে দেখবা এটা কত টাইপে পড়তেছে, এই যে দেখো এই টাইপে নাকি 2 নাম্বার, যে ডিএক্স ডিভাইডেড এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার উপরে যদি কিছু থাকে এরকম, যে এটা কি ধরতে হবে, এক্স ইকুয়াল টু আমরা এ টেন থিটা অথবা কট থিটা ধরতে হয়। হ্যাঁ, তো তুমি চাইলে কট থিটা না, অলওয়েজ তুমি টেন থিটা দিয়ে প্র্যাকটিস করো। হ্যাঁ, কারণ একটা প্র্যাকটিস করাটাই বেশি ভালো এবং তোমার পরীক্ষার খাতায় দ্রুত করতে পারবা। তো তুমি যে এ টেন থিটা ধরেই করতে পারবা। তো চলো এটাকে আমরা এখন ধরে নিই। হ্যাঁ, তো ধরি লেট এক্স ইকুয়াল টু এ টেন থিটা, ডিএক্সটা বের করতে হবে। এখান থেকে আমরা যদি ডিএক্স বের করতে চাই তাহলে এ সেক স্কোয়ার থিটা হবে নাকি ডি থিটা। ওকে, এখন আমরা রিপ্লেস করে দিব। অতএব ডিএক্স এর পরিবর্তে কি লিখতে হবে, এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে দেখো এ স্কোয়ার আছে প্লাস এক্স এর জায়গায় কি লিখবো আমরা, এ টেন স্কোয়ার এ টেন থিটা নাকি, তাহলে এ স্কোয়ার টেন স্কোয়ার থিটা পাওয়ারে কত আছে 3/2। ওকে, এখন দেখো এখান থেকে আমরা যদি এ স্কোয়ারটা কমন নিই নিচ থেকে, ইন্টিগ্রেশন অফ এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, এ স্কোয়ার কমন নিলে থাকবে কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তো আমরা চাইলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে কিন্তু সেক স্কোয়ার থিটা, এখানে সেক স্কোয়ার থিটা লিখে ফেলতে পারি। বুঝতেছো এই ভাই, এখন দেখো এখন যদি তুমি এই পাওয়ারটা ভাঙায় দাও তাহলে এই টু কাটা যাবে, শুধু কিউব থাকবে। বুঝতে পারতেছো, তাহলে উপরে থেকে উপরে যা আছে তা, অর্থাৎ এ সেক স্কোয়ার থিটা ডি থিটা, আর নিচে থাকবে এ কিউব সেক কিউব থিটা। এখন দেখো এখানে একটাই কাটা, তাহলে 1/a স্কোয়ার ওটাকে আমরা বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ এই দুইটা সেক আর এই দুইটা সেক কাটা গেলে একটা সেক থাকবে, 1/sec মানে কস, তাহলে কি থাকবে কস থিটা ডি থিটা। তো খুব সহজ হয়ে গেছে কিন্তু, কস থিটার ইন্টিগ্রেশন কত, মাইনাস সাইন থিটা, সরি শুধু সাইন থিটা, তাহলে এখানে আমরা সাইন থিটা বসাবো। ঠিক আছে, ওকে, তাহলে 1/a স্কোয়ার সাইন থিটা প্লাস সি। এখন থিটার ভ্যালুটা তো বসাইতে হবে, তো এখান থেকে থিটাটা বের করো। এখান থেকে আমি যদি থিটাটা বের করি দেখো, তাহলে আমাদের থিটা ইকুয়াল টু কী হবে, টেন ইনভার্স এখানে এক্স বাই এ। ওকে, তাহলে এক্স বাই এ, ঠিক আছে, তাহলে বসাই দাও এটা, তাহলে 1/a স্কোয়ার সাইন টেন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, এই হলো আমাদের সঠিক উত্তর। তো তুমি বাকি যে অঙ্কগুলো আছে, যেমন যদি এই মাঝখানে একটা মাইনাস থাকতো তাহলে কিন্তু আমরা সাইন বা কস ধরতাম প্রথমটার মতো, তারপর যদি আমাদের এক্সটা আগে থাকতো তখন কিন্তু আমরা সেক বা কোসেক ধরতাম। আমাদের ওই যে ত্রিকোণমিতিক তিনটা সূত্র আছে না, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তারপরে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তারপরে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ওই তিনটা সূত্র অ্যাপ্লাই করে আমাদের এই ম্যাথগুলো করতে হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ত্রিকোণমিতিক প্রতিস্থাপনের যে পদ্ধতি সেই পদ্ধতিটা। তো চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। আচ্ছা, নেক্সট টাইপ হলো কি, যদি কোনো ইন্টিগ্রালে সাইন বা কোসাইন গুণ আকারে থাকে তবে ইন্টিগ্রেট করার পূর্বে উহাদের যোগ বা বিয়োগফল রূপে প্রকাশ করতে হয়। ঠিক আছে, মানে আমাদের যদি কোনো সাইন বা কোসাইন পরস্পর গুণ আকারে থাকে, হ্যাঁ, এবং দেখো গুণ আকারে আছে এবং ভিতরের যে আমাদের কৌণিক ভ্যালুটা অর্থাৎ সাইনের ভিতরে যে ভ্যালুটা এবং কজের ভিতরে যে ভ্যালুটা সেটা কিন্তু সেম না। সেম থাকলে সেটাকে আবার অন্যভাবে করা যায়, বাট সেম যদি না হয় তাহলে আমরা এই পদ্ধতিতে করব। ঠিক আছে, এখনই বলছে আমাদের এটাকে যোগ বা বিয়োগ রূপে নিতে হয়। এখন যোগ বা বিয়োগ রূপে নেওয়ার জন্য কিন্তু আমাদের সূত্র আছে, হ্যাঁ, ত্রিকোণমিতিক সূত্র 4টা আছে। আমি আশা করব তোমরা ত্রিকোণমিতিক সূত্রগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবা। এরকম যে 2 সাইন এ কস বি, তারপরে 2 কজ এ সাইন বি, বুঝতে পারছো, তারপর 2 সাইন এ কজ এ, আর 2 সাইন এ সাইন বি, তারপরে তোমার 2 কজ এ কস বি, এগুলো কিন্তু 4টা সূত্র আছে। ঠিক আছে, তো সেই 4টা সূত্র অবশ্যই মুখস্থ করে ফেলবা এই টাইপটা পারার জন্য। ঠিক আছে, ওকে।
তো এখানে আমাদের যদি ইন্টিগ্রেশন করতে চাই, এই 3টাকে বাইরে নিয়ে আসি, তাহলে 3 ইন্টিগ্রেশন অফ sin 3x, তারপরে আছে cos 4x। এখন এটাকে আমরা যদি অন্তরীকরণ করতে চাই, তাহলে অন্তরীকরণ বলতেছি ইন্টিগ্রেশন করতে চাই, তাহলে যোগফল বা বিয়োগফল আকারে নিতে হবে। বাট আমাদের সূত্রটা কি ছিল? সূত্রটা এরকম ছিল যে 2 sin a cos b যদি থাকে, তাহলে এই সূত্রটা হলো আমাদের দুটোই সাইন যেহেতু ভিন্ন ভিন্ন আছে। হ্যাঁ, তাহলে প্রথমে আমরা সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। এরকম আরেকটা সূত্র ছিল যে 2 আগে আমাদের cos অর্থাৎ cos a যদি থাকে, cos a sin b, তখনও সিমিলার সূত্র বাট মাঝখানে মাইনাস, অর্থাৎ সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। দুইটা সাইন এবং দুইটা কজ এরকম সূত্রও আছে, ওইটা আমি লিখলাম না, ওইটা এখানে লাগবে না। ঠিক আছে, এখন এখানে কিন্তু আমাদের 2 নাই, 2 লাগবে, তাহলে 3/2 দিয়ে দিই আর একটা 2 নিয়ে আসি, তাহলে 2 সাইন। কজের ভ্যালুটা যেহেতু বড়, তাহলে কজটাকে আগে লিখলে আমাদের জন্য সুবিধা। আলটিমেটলি কিন্তু একটা মাইনাস চলে আসবে, কারণ যেহেতু এটা বড় ভ্যালু, একই জিনিস আর কি। তাও লিখি, সুন্দর দেখা এইভাবে লিখলে। ঠিক আছে, তাহলে আগে কজটা লিখি, তাহলে কজ 4x আর সাইন 3x, এখানে dx আছে, সরি। তাহলে আমাদের 3/2 ইন্টিগ্রেশন অফ, দেখো সাইন a প্লাস বি, নিচে সূত্রটা কিন্তু, তাহলে সাইন a প্লাস বি দুটো যদি যোগ করো তাহলে 4 আর 3 7, তাহলে সাইন 7x মাঝখানে মাইনাস সাইন a মাইনাস বি, এটা মাইনাস এটা, তাহলে শুধু সাইন x, এখানে dx। এখন আমরা চাইলে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি, সহগটা কিন্তু ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমাদের 3/2 cos মাইনাস cos, তাহলে মাইনাস cos 7x/7, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে নাকি, তাহলে প্লাস cos x, তো মাঝখানে লিখি, একটু হয়ে গেছে, cos x প্লাস 6। এই হলো আমাদের সঠিক উত্তর। আশা করি এই অঙ্কটাও তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট টাইপে চলে যাই। আচ্ছা, এই টাইপটা দেখো, এখানে বলা হয়েছে যে যদি ইন্টিগ্রেশন অফ পি cos x প্লাস কিউ সাইন এক্স ডিভাইডেড এ cos x প্লাস বি সাইন এক্স, মানে এরকম যদি থাকে যে উপরেও সাইন cos x আছে, নিচেও সাইন cos x আছে এবং পরস্পর যোগ বিয়োগ আকারে আছে, বা এরকম যদি থাকে যে উপরে cos x প্লাস সাইন এক্স, নিচে cos x সাইন এক্স, তার সাথে সহগ আছে, বা এরকম ধ্রুবক পদও যোগ বিয়োগ আকারে আছে, তখন আমরা কীভাবে সেটাকে ইন্টিগ্রেশন করব, সেটি হলো আমাদের এই টাইপটা। এখন বলছে যে প্রথম ক্ষেত্রে, অর্থাৎ আমাদের যদি কোনো ধ্রুবক না থাকে, তখন আমাদের লবটাকে ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? এখানে লবকে ধরে নিতে হবে যে সামথিং ইন্টু হর প্লাস সামথিং ইন্টু হরের অন্তরক সহগ ধরতে হবে। অর্থাৎ আমরা হরকে আগে অন্তরীকরণ করব, অর্থাৎ ডিফারেন্সিয়েট করব। ডিফারেন্সিয়েট করার পরে এল ইন্টু হর, রিয়েল যে হরটা সেইটা, প্লাস এম অন্তরীকরণ করার পরে যে হরটা পাবো তাকে ধরবো। তারপরে আমরা সাইন এক্স এবং কজ এক্সের সহগ সমীকৃত করে এল এম এগুলো নির্ণয় করব। আর দ্বিতীয় ক্ষেত্রে সেম প্রসেস, জাস্ট দ্বিতীয় ক্ষেত্রে আমাদের যেহেতু একটা ভেরিয়েবল আছে, ধ্রুবক আছে, যার কারণে আমরা যখন ধরবো তখন একটা ধ্রুবক ধরতে হবে। বুঝতে পারছো? ওকে, তো এখানে দেখো একটা একটা এক্সাম্পল আছে। তো এই এক্সাম্পলটা আসলে এইটা এরকমটা খাটে না, হ্যাঁ, এটা অন্য একটা ভাবে সহজভাবে করা যায়। তো আমি এর জন্য তোমাদের নতুন আরেকটা এক্সাম্পল রেখে দিছি, যাতে তুমি ধ্রুবক সহ থাকলে কীভাবে করবা সেটা তাদের বুঝতে পারো। ঠিক আছে, তো এটা কীভাবে করতে হবে দেখো। এখন আমরা যদি এটাকে আলাদা করে দিই, এখানে 1 + 2 cos x, এই পুরোটাকে যদি আলাদা করে দিই, তাহলে দেখো কী হবে, ইন্টিগ্রেশন অফ dx ডিভাইডেড 1 + 2 sin x, মাঝখানে প্লাস ইন্টিগ্রেশন অফ 2 cos x ডিভাইডেড 1 + 2 sin x, এখানে dx।
দেখো এটাকে আমরা আলাদা করে দিলাম, এই যে 1কে আলাদাভাবে আর 2 cos x আলাদাভাবে লিখলাম, এটা কিন্তু লেখা যায়। আবার যদি আমরা যোগ করি তাহলে কিন্তু এটাই পাবো। এখন দেখো এই যে এইটার যদি তোমরা অন্তরীকরণ করো, এটা যদি অন্তরীকরণ করো তাহলে কিন্তু উপরে এটা পাবা। দেখো 1 হয়ে যাবে 0, 2 sin x এর অন্তরীকরণ cos x, তাহলে এই 2 cos x পেয়ে যাবো, এইটার পুরোটার অন্তরীকরণ। তো এইটাকে আমরা লিখতে পারি না যে এইটার অন্তরীকরণ করলে যেহেতু উপরেরটা পাবো, তাহলে লন নিচেরটা, যেরকম আমাদের একটা সূত্র ছিল যে ইন্টিগ্রেশন অফ, এরকম যদি থাকে যে এফ প্রাইম অফ এক্স আর নিচে যদি থাকে এফ অফ এক্স, তাহলে আমরা ডিরেক্ট কি লিখি লন এফ অফ এক্স, নাকি লন এফ অফ এক্স লিখি। তো এই সূত্রটা আর কি, তাহলে লন এই নিচেরটা হবে। বাট এইটাকে তুমি যদি ইন্টিগ্রেট করতে চাও তাহলে কিন্তু তোমার এই সাইন এক্স এর একটা সূত্র দিতে হবে। এই এই টাইপটা এখনো পড়াই নাই, বাট আমি শীঘ্রই পড়াবো, হয়তো সামনে আছে, আমি জানি না আছে নাকি। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি এটাকে একটু লিখি, দেখো ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এখানে 1 প্লাস 2, আমরা এই সাইন এক্সটাকে কীভাবে ভাঙবো, সাইন এক্স এটাকে ধরবো সাইন 2 ইন্টু এক্স বাই 2, এটা টেনের সূত্র যদি আমরা ভাঙতে চাই তাহলে 2 10 এক্স বাই এক্স বাই 2 ডিভাইডেড হবে 1 প্লাস 10 স্কোয়ার এক্স বাই 2। এই সূত্র যদি আমরা ভাঙি তাহলে কি হবে, 2 10 এক্স বাই 2 ডিভাইডেড 1 প্লাস 10 স্কোয়ার এক্স বাই 2, মাঝখানে প্লাস আছে, এটার কিন্তু ইন্টিগ্রেট করা একবারে সহজ, আমি একটু বললাম। তাহলে লন নিচেরটা হবে, তাহলে লন 1 প্লাস 2 সাইন এক্স। এখন দেখো এইটার অন্তরীকরণ করার ক্ষেত্রে আমাদের আগে লসাগু করতে হবে, আমি লসাগু করে ডিরেক্ট এটাকে উপরে নিয়ে যাই, তাহলে 1 প্লাস 10 স্কোয়ার এক্স বাই 2, এখানে আছে ডিএক্স, আর নিচে কি থাকবে, এখানে থাকবে 1 প্লাস 10 স্কোয়ার এক্স বাই 2, এখানে 2 আর 2 গুণ করলে 4, তাহলে 4 10 এক্স বাই 2, নাকি প্লাস এখানে যা আছে অর্থাৎ লন 1 প্লাস 2 এক্স। ঠিক আছে, এখন দেখো আমি যদি 10 এক্স বাই 2, এই 1 প্লাস 10 স্কোয়ার এক্স বাই 2 এটা কিন্তু সেক স্কোয়ার এক্স বাই 2 হয়ে যাবে, ইন্টিগ্রেশন অফ sec square x by 2 dx divided 10 square x by 2 plus 4 10 x by 2 plus 1, এখানে যা আছে তা অর্থাৎ ln 1 plus 2 sin x। এখন 10 স্কোয়ার 10x x by 2টাকে আমরা যদি z ধরে নিই তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয়ে যাবে, let 10 x by 2 equal to z। এখন এটা যদি অন্তরীকরণ করি তাহলে হাফ সেক স্কোয়ার এক্স বাই 2 আসবে, হাফের এই 2টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি থাকবে, সেক স্কোয়ার এক্স বাই 2 ইকুয়াল টু, এই যে হাফটা আসবে, হাফের 2টাকে এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 2 ডিজেড। আশা করি বুঝতেছো। এখন এটাকে আমরা জাস্ট রিপ্লেস করে দেবো, ঠিক আছে। আমি যদি এটাকে একটু কপি করে নিই, সেভাবে কপি করা যাবে না, কেটে নিতে হবে। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স এর পরিবর্তে, আচ্ছা আমি একটু ভুল করছি, সেকেন্ড প্রিভিয়াস পৃষ্ঠাতে এখানে একটা ডিএক্স হবে, ওকে। তাহলে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড। এই যে এটার বদলে আমরা 2 ডিজেড লিখতে পারি, তাহলে 2 ডিজেড, আর এখানে জেড স্কোয়ার প্লাস 4z প্লাস 1 প্লাস লন 1 প্লাস 2 সাইন এক্স প্লাস সি। প্লাস সি আপাতত না দিই কারণ আপাতত পুরোপুরি করতে পারিনি।
টুটাকে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে টু ইন্টিগ্রেশন অফ ডিজেড। এখন এটাকে দুটো বর্গের অন্তরফল বা যোগফল আকারে আমাদের নিতে হবে। তাহলে এখানে জেড স্কোয়ার লিখতে পারি প্লাস টু ইন্টু জেড প্লাস ইন্টু টু আর কি, যেহেতু 4z আছে, ইন্টু টু প্লাস 4 লাগবে আমাদের। এখন এখানে আছে 1 আনছি 4, তাহলে 4 বিয়োগ করতে হবে, তাহলে -3 দিয়ে দেব। বুঝতেছো? 1 থেকে আমরা যদি 4 বিয়োগ করি তাহলে -3 হয়ে যায়। প্লাস লন 1 প্লাস 2 sin x, তাহলে 2 ইন্টিগ্রেশন অফ এখানে dz z প্লাস 2 হোল স্কোয়ার মাইনাস 3টাকে কি লেখা যায় √3 হোল স্কোয়ার নাকি, প্লাস লন 1 প্লাস 2 sin x। এখন দেখো এখানে আমরা সূত্র বসাতে পারি চাইলেই। আমরা যদি সূত্র বসাই তাহলে 2 তো আসেই, dx ডিভাইডেড এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সূত্র, ওই যে 1/2a লন, ওই সূত্রটা, ঠিক আছে? আশা করি সবার মনে আছে। সূত্রটা কি ছিল যে 1/2a, তাহলে 2 √3, a তো এখানে √3 আছে, তারপরে লন এখানে দিয়ে আমাদের x মাইনাস a, তাহলে x আকারে কি আছে z প্লাস 2, তাহলে z প্লাস 2 মাইনাস √3 ডিভাইডেড z প্লাস 2 প্লাস √3 নাকি, এইটা প্লাস লন যা আছে তা 1 প্লাস 2 sin x। আশা করি দেখা যাচ্ছে। ওকে, এখান থেকে 2 আর 2 কাটা, 1 ডিভাইডেড √3 লন z এর ভ্যালুটা বসায় দাও। z ইকুয়াল টু কি ধরছিলাম আমরা 10x/2 না, 10x/2। ওকে, তাহলে আমি যদি বসাই দিই তাহলে 10x/2 প্লাস 2 মাইনাস √3 ডিভাইডেড 10x/2 প্লাস 2 প্লাস √3 প্লাস লন 1 প্লাস 2 sin x প্লাস c। এটাই আমাদের সঠিক উত্তর। আশা করি এই অঙ্কটাও সবাই বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, অর্থাৎ নেক্সট টাইপ। আচ্ছা, এই টাইপের দুইটা ম্যাথ রাখছি আমি, একটু আগে বলছি তোমাদের। তো আমাদের এক্সাম্পল নাম্বার 2, হ্যাঁ। তো এখানে দেখো উপরে আমাদের সাইন কজ আছে, নিচেও আমাদের সাইন কজ আছে। তো এটাকে আমরা যদি ওই টাইপটার আকারে রাখি তাহলে লবটাকে ধরতে হবে, হ্যাঁ। তাহলে আমি ধরে নিই লেট, তুমি এম এন পি যা মন চায় তা ধরো, কোনো সমস্যা নেই, হ্যাঁ। যাতে মনে রাখবা যে আসলে কীভাবে ধরতে হয়। তাহলে লব ইকুয়াল টু, তাহলে 1 মাইনাস sin x প্লাস cos x ইকুয়াল টু একটা ভেরিয়েবল ধরো যে কোনো, হ্যাঁ। তাহলে যেহেতু এক্স আছে এটা এক্স বাদে ধরতে হবে নাকি। ওকে, যে কোনো ভেরিয়েবল, সাপোজ আমরা এ ধরলাম, হ্যাঁ। তাহলে এ ইন্টু ধরতে হবে কি নিচের হর, অর্থাৎ 1 প্লাস sin x মাইনাস cos x নাকি, তারপরে মাঝখানে কি প্লাস। এখন আরেকটা ভেরিয়েবল সাপোজ বি, তারপরে এই নিচেরটার অন্তরীকরণ করলে যা পাওয়া যায়, ডিরেক্ট অন্তরীকরণ করে আমি একটু তোমাকে বোঝানোর জন্য লিখেই ফেলি। তাহলে ডিডি এক্স অফ নিচেরটা ধরতে হবে আবার, তাহলে 1 প্লাস sin x মাইনাস cos x নাকি। এখন দেখো এখানে একটা ধ্রুবক আছে 1 মাইনাস, মানে এখানে 1 ছিল, তাহলে আমাদের একটা ধ্রুবক ধরতে হবে, তাহলে এখানে আমরা প্লাস সি ধরলাম। এখন এই লাইন থেকে sin x এবং cos x এর সহগ সমীকৃত করে এ বি আর সি এর ভ্যালুটা বের করতে হবে। তো চলো তাই করি। এখান থেকে দেখো আমরা লিখতে পারি, আচ্ছা আমরা এটাকে ক্যালকুলেট করি, ঠিক আছে। এটাকে বারবার না লিখি, আমরা তো জানি এখানে sin এর সহগ -1, cos এর সহগ 1, এটার জন্য আমরা গুণ করে দিই। তাহলে এ তারপরে প্লাস এ sin x মাইনাস এ cos x নাকি। ওকে, এটা যদি অন্তরীকরণ করি দেখো তাহলে সাইন হয়ে যাবে শুধু cos, আর cos হয়ে যাবে মাইনাস সাইন, তো মাইনাস সাইনের এখানে একটা মাইনাস আছে তো প্লাস সাইন, আর 1 হয়ে যাবে কিন্তু 0। আলটিমেটলি বি এর সাথে গুণ কার হবে cos এর, তাহলে বি cos x, এটা কিন্তু প্লাস সাইন হয়ে যাবে কারণ cos হয়ে যাবে সাইন, মাইনাস আর মাইনাসে প্লাস, তাহলে প্লাস বি sin x, এখানে প্লাস সি। তাহলে এটাকে এই পাশে নিয়ে আসো নাকি, যেহেতু ধ্রুবকগুলো একসাথে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি sin x যদি আমরা কমন নিই তাহলে a প্লাস বি
তারপরে সাইন এক্স। কজ এক্স যদি আমরা কমন নিতে চাই তাহলে দেখো মাইনাস এ প্লাস বি, তাহলে প্লাস মাইনাস এ প্লাস বি, এখানে হবে কজ এক্স, আর এখানে এ প্লাস সি, তাহলে প্লাস এ প্লাস সি। এখন সহগ সমীকৃত করো, হ্যাঁ, তাহলে কজ এক্স সাইন এক্স সহগ সমীকৃত করে পাই, সহগ সমীকৃত করে পাই। তাহলে দেখো সাইন এক্স এর সহগ এখানে কি এ প্লাস বি, আর এখানে -1, তাহলে বলতে পারি যে এ প্লাস বি ইকুয়াল টু -1। এখানে কজ এক্স এর সহগটা কি মাইনাস এ প্লাস বি, এখানে 1, তাহলে মাইনাস এ প্লাস বি ইকুয়াল টু 1। এখন এই দুটো গুণ যোগ করলেই কিন্তু তুমি এ বি এর ভ্যালুটা পেয়ে যাও নাকি। আমাদের কিন্তু সি এর ভ্যালু লাগবে, তো সি এর ভ্যালু বের করতে হলে আবার তোমার এ এর ভ্যালু লাগবে, কারণ এখান থেকে বলতে পারি যে এ প্লাস সি ধ্রুবক নাকি, এখানে ধ্রুবক কি শুধু 1 না 1, তাহলে এই তিনটা ইকুয়েশন সলভ করে আমাদের এ বি এবং সি এর ভ্যালু লাগবে। তাহলে প্রথম এই যে 1 নাম্বার আর এই যে 2 নাম্বার আছে এবং এটা 3 নাম্বার ধরলাম, ঠিক আছে। তাহলে 1 আর 2 সলভ করলে কিন্তু তুমি এ বি এর ভ্যালু পেয়ে যাও। দেখো যোগ করো দুইটা, তাহলে এ এ কাটা, এ এ কাটা হইলে গিয়ে আমাদের যোগ করে পাই আর কি, আমি দেখাই দিলাম, শর্টকাটে করি, হ্যাঁ। তাহলে 2b পেয়ে যাবো এখানে ইকুয়াল টু এই দুটো যোগ করলে কি 0, এখান থেকে বি এর ভ্যালুটা কত পাবো 0 না, বি এর ভ্যালু কিন্তু আমি 0 পেয়ে গেলাম, দেখছো। আমাদের এখানে এ প্লাস বি মাইনাস এ প্লাস বি, এটা কাটা যোগ করলে 2b ইকুয়াল টু এটা আবার যোগ করো তাহলে 0, তাহলে বি এর ভ্যালু 0 পেয়ে গেলাম। এখন বি এর ভ্যালু যদি 0 হয় তাহলে এ এর ভ্যালু কত -1, তাহলে এ এর ভ্যালু কত পাইলাম -1। এখন এ এর ভ্যালু মাইনাস হইলে এ এর ভ্যালু -1 বসাও, তাহলে সি এর ভ্যালু কত 2 নাকি, অতএব সি ইকুয়াল টু 2। তাহলে এ পেয়ে গেলাম, বি পেয়ে গেলাম, সিও পেয়ে গেলাম। কি পাইলাম, এ ইকুয়াল টু পাইলাম আমরা -1, বি ইকুয়াল টু পাইলাম আমরা 0, আর সি ইকুয়াল টু পাইলাম আমরা 2। এখন আমাদের এই লবটাকে এইরকম ভাবেই লিখতে হবে যে এ তারপরে এইটা প্লাস বি তো 0, তাহলে এটা বাদ, এই লাইনটা বাদ, তাহলে সি এর জায়গায় জাস্ট 2, বুঝতে পারছো? ওকে, চলো লিখি। আমি তো এটাকে কেটে নিই, হ্যাঁ, একটু। তাহলে অতএব ইন্টিগ্রেশন অফ হরকে হরের মধ্যে রাখো, তাহলে 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স। তাহলে এখানে এ এর ভ্যালু কত পাইছিলাম আমরা -1 না, তাহলে -1 ইন্টু এইটা, -1 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস নিচে পেতে হবে, সরি, 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স। আমরা কি লিখতেছি তোমাদের একটু বলি আর কি, আমরা অ্যাকচুয়ালি এই লাইনটা লিখতেছি যে এইটা ইকুয়াল টু কি লেখা যায় পুরাটা, এবং এ বি এবং সি এর ভ্যালু বসে, ঠিক আছে, এইটা। তারপরে এখানে তো আমাদের কি কত ছিল ভ্যালুটা, বি এর ভ্যালু 0, তাহলে পুরাটা বাদ, আর সি এর ভ্যালু ছিল +2, এখানে জাস্ট +2 দিই। এখন দেখো আমাদের জন্য কিন্তু এখন একটু সহজ হয়ে যাবে। কীভাবে সহজ হবে, দেখো এখান থেকে এই 2 সহ আলাদা করে দাও, আগেরটা এবং পরেরটা আলাদা করে দাও। আলাদা যদি করে দেই তাহলে দেখো এখানে কী থাকবে, মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে মাইনাস এইটা বাকি এইটা, তাহলে আমাদের কিছুই থাকে না, আলটিমেটলি এখানে থাকে শুধু ডিএক্স, এর সাথে কি থাকে শুধু ডিএক্স, মাঝখানে প্লাস ইন্টিগ্রেশন অফ, এখানে আছে 2, তাহলে 2 ডিভাইডেড 1 প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স। আশা করি বুঝতেছো, এখানে ডিএক্স। এখন কিছু না থাকলে এটা শুধু এক্স হয়, তাহলে মাইনাস এক্স, তাহলে মাইনাস এক্স, মাঝখানে প্লাস দিলাম প্লাস। এখন দেখো এই 2টা সামনে চলে আসবে না, অবশ্যই সামনে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স। এখন এই যে সাইন এবং কজ যদি থাকে নিচে, উপরে যদি কিছু না থাকে, তখন আমরা এটাকে টেনে কনভার্ট করতে হয়, সূত্রটা আমি একটু আগে দেখাই আসছি, এটা আমি আর ব্যাখ্যা করলাম না। তাহলে 1 প্লাস সাইন 2x/2 নাকি, তাহলে 2 10x,
মানে x/2 ডিভাইডেড 1 প্লাস 10² x/2 নাকি? এই যে মাঝখানে মাইনাস দিলাম, মাইনাস কজের সূত্র তোমরা সবাই জানো। এখানে কি হবে 1 মাইনাস 10² x/2 নিচে 1 প্লাস 10² x/2। অঙ্কটা একটু বড় হবে অবশ্যই, বুঝতে পারতেছো তোমরা। তাহলে মাইনাস এক্স প্লাস এখানে আছে 2 ইন্টিগ্রেশন অফ, আমরা লসাগু করে লসাগুটা উপরে ডিরেক্ট লিখে ফেলি যাতে আমাদের সময় নষ্ট না হয়, এক লাইনে যাতে কম করতে হয়। তাহলে এটাকে আমি ডিরেক্ট উপরে লিখে ফেলি, কারণ আলটিমেটলি তো এটা ডিএক্স এর কাছে চলে যাবে। তাহলে উপরে কী হবে 1 প্লাস 10² x/2 নাকি? এখানে আছে কি ডিএক্স। আর দেখো এটা যদি লসাগু করি তাহলে এইখানে এটা গুণ হবে, তাহলে 1 প্লাস 10² x/2, এটা কাটাকাটি, তাহলে প্লাস 2 10 x/2 মাঝখানে মাইনাস, এটা কাটাকাটি, তাহলে মাইনাস নিচে লিখি, হ্যাঁ তাহলে মাইনাস একটু এদিকে আগায় লিখবো, ওকে। তাহলে মাইনাস 1 প্লাস 10² x/2, ঠিক আছে। এখানে মাইনাস এক্স প্লাস 2 ইন্টিগ্রেশন অফ, এটা কি sec² x/2, sec² x/2 dx। এখন দেখো এখানে 10² x/2 10² x/2, তাহলে 2 10² x/2, 2 10² x/2 প্লাস 2 10x, 2 10x/2 আর 1 1 কাটা নাকি? এই হলো আমাদের অবস্থা। আমরা 2 কমন নিয়ে কাটাকাটি করে দিতে পারি, এখানে 2 কমন নিয়ে এই 2 আর 2 কাটাকাটি করে দিতে পারি। আলটিমেটলি থাকে কি মাইনাস এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ sec² x/2 dx ডিভাইডেড 10² x/2 প্লাস 10x। ওকে, এখন আমরা এই যে 10 x/2টাকে z ধরবো, আচ্ছা x/2 সরি, লেট 10 x/2 ইকুয়াল টু z। এখান থেকে বলতে পারি যে হাফ sec² x/2, হাফটাকে ওই পাশে পাঠিয়ে দিই, তাহলে sec² x/2 dx ইকুয়াল টু 2dz, ওই হাফের 2 চলে আসছে। ওকে, তো চলো নেক্সট লাইন লিখে ফেলি। এখানে 10² আমি একটু মনে রাখতেছি, হ্যাঁ, যাতে আর কপি করে না লাগে। তাহলে মাইনাস এক্স প্লাস এখানে sec² এর জায়গায় আমরা বসাবো কি এই 2dz, আর এখানে z² প্লাস z। ওকে, ঠিক আছে। আমাদের এখানে কি ছিল মাইনাস এক্স প্লাস ইন্টিগ্রেশন অফ, এখানে 2dz হবে, 2dz ডিভাইডেড এখানে z² প্লাস z। 2টাকে সামনে নিয়ে আসি, তাহলে মাইনাস এক্স প্লাস 2 ইন্টিগ্রেশন অফ dz ডিভাইডেড z কমন নাও, তাহলে z প্লাস 1। এখন এটাকে তোমরা চাইলে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারো খুব সহজে। আংশিক ভগ্নাংশে প্রকাশ করার জন্য আমাদের একটা থাম্বস রুল আছে, এই থাম্বস রুলের সাহায্যে আমরা এটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আলটিমেটলি থাম্বস রুলটা কি, এটাকে আমরা যদি ধরি তাহলে 1 ডিভাইডেড, বা 1 না তো সামথিং ডিভাইডেড এখানে প্লাস মাইনাস সামথিং এরকম, একটাকে আমরা জেড লিখি আর এখানে কি জেড প্লাস 1 নাকি? আমি শর্টকাটে করতেছি, ঠিক আছে। এটা তোমরা যদি শর্টকাটে না বুঝো তাহলে তোমরা লং কাটে করবা। মুছে দিই একটু, এখানে সামথিং ডিভাইডেড এরকম থাকবে, একটাকে জেড লিখি, একটা জেড প্লাস 1 নাকি? এখন জেড এর এখানে বসাবো কি, জেড এর ভ্যালু 0 বসাবো, তো 0 যদি বসে আমি তাহলে 1 হয়ে যায়, এখানে শুধু 1 থাকবে। আর এখানে আমরা জেড এর ভ্যালু -1 বসাবো, তাহলে -1 বসালে এখানে এটা -1। এই হলো এটার আমাদের আংশিক ভগ্নাংশ, ঠিক আছে। এই থাম্বস রুল সম্পর্কে তোমরা যদি না জানো আমার তো কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের একটা বিস্তারিত ভিডিও দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে এটার আংশিক ভগ্নাংশ কি এইটা, তাহলে চলো লিখে ফেলি। তাহলে মাইনাস এক্স প্লাস 2 ইন্টিগ্রেশন অফ 1/z মাইনাস 1/z
জেড প্লাস 1 এখানে ডিজেড, তাহলে কি হলো মাইনাস এক্স প্লাস 2 লন জেড মাইনাস 2 লন জেড প্লাস 1 জেড প্লাস 1 প্লাস সি। এই হলো আমাদের সঠিক উত্তর। এখন জেড এর ভ্যালুটা তো বসাইতে হবে, তো চলো বসাই দিই। তাহলে মাইনাস এক্স প্লাস 2 লন 10 এক্স বাই 2 মাইনাস 2 লন এখানে হবে 10 এক্স বাই 2 প্লাস 1 প্লাস সি। তো এই হলো আমাদের সঠিক উত্তর। আশা করি এই অঙ্কটাও সবাই বুঝতে পারছো। যদি বুঝতে না পারে থাকো তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, নেক্সটে যদি চলে যায় আমাদের 27 নাম্বার টাইপ। এখানে দেখতেই পাচ্ছ যে বড় একটা লেখা আছে, তো আমি বলবো যে তোমরা ভিডিওটা পজ করে লেখাটা লিখে ফেলো তাড়াতাড়ি করে। এখানে বলছে যে ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার n x dx অথবা cos টু দি পাওয়ার n x dx যদি আকার ইন্টিগ্রাল থাকে, অর্থাৎ আমাদের সাইনের পাওয়ার যদি থাকে বা কজের পাওয়ার যদি থাকে তখন সেটাকে আমরা কীভাবে করবো। তো আমরা যদি এনের যদি সংখ্যা বিজোড় হয় তাহলে একভাবে করতে হবে, আর যদি জোড় হয় তাহলে অন্যভাবে করতে হবে। যদি বিজোড় হয় তাহলে ভালো আমাদের জন্য, কারণ বিজোড় হলে তুলনামূলকভাবে একটু সহজ হয়। এখন বিজোড় হলে কি করব, যে cos টু দি পাওয়ার n সাপোজ এটা বিজোড়, তাহলে বিজোড় হলে এটাকে আমরা আগে জোরে নিব। যেমন এরকম যদি থাকে যে cos টু দি পাওয়ার সাপোজ 7, এটাকে জোরে কীভাবে নেব, তাহলে cos টু দি পাওয়ার 6 ইন্টু cos এটা লিখতে হবে। এইভাবে আসলে আমরা জোড় এবং বিজোড়ে ভাঙাবো, বুঝতে পারছো? একটা সিঙ্গেল থাকবে আর বাকিগুলো আর একটার মাথায় থাকবে। তারপরে আমরা যেটাকে জোর করব সেটাকে ভেঙে সাইনে পরিবর্তন করতে হবে, তারপর সাইনটাকে আমাদের জেড ধরতে হবে, ঠিক আছে? আমি এটা করলেই বুঝতে পারবা। আর পরেরটা কি, পরেরটা আমাদের এই সূত্রগুলো দিয়ে, সূত্রগুলো অবশ্যই খাতায় তুলে ফেলবা। এই সূত্রগুলো দিয়ে একবারে ভেঙে লিনিয়ার ফর্মে নিতে হবে, কোনো পাওয়ার থাকা যাবে না। সাইনের উপরে কোনো পাওয়ার নাই, কজের ভিতরে কোনো পাওয়ার না রেখে এই সূত্রগুলো ব্যবহার করে একেবারে তোমরা মানে লিনিয়ার ওয়েতে নিবা আর কি, যেমন cos x বা 2x বা 3x এরকম চলে আসবে, ঠিক আছে? এটা তোমাদের নিজেরা করে ফেলবা। আমি এই উপরের নিয়মটা একটা এক্সাম্পল দেখাই দিচ্ছি। দেখো এখানে আছে কি ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 5x। এখন এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, ইন্টিগ্রেশন অফ আমি লিখতে পারি না যে cos টু দি পাওয়ার 4x ইন্টু cos x, লেখা যায়? অবশ্যই লেখা যায়। এখন দেখো, এখন এইটাকে ভেঙে আমরা সাইনে কনভার্ট করবো কীভাবে, ইন্টিগ্রেশন অফ দেখো cos স্কোয়ার এক্স হোল স্কোয়ার লেখা যায়, এখানে আবার কি cos x dx, তাহলে ইন্টিগ্রেশন অফ এটা কি লিখতে পারি 1 মাইনাস সাইন এক্স, সাইন স্কোয়ার এক্স আবার হোল স্কোয়ার, এখানে আবার cos x dx। এখন যদি তুমি স্কোয়ার ভাঙায় দাও তাহলে ইন্টিগ্রেশন অফ দেখো a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4x। এটাকে কিন্তু আর তোমার ভাঙাতে হবে না, এটাকে এইভাবে রাখতে পারো, ঠিক আছে? যেহেতু সব সাইনে কনভার্ট হয়ে গেছে। আর এখানে cos x dx। এখন তুমি সাইন এক্স ইকুয়াল টু জেড ধরে নিবা, তাহলে ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড। এখান থেকে আমরা সাইনটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে cos হয়ে যাবে, তাহলে cos x dx ইকুয়াল টু dz। এখন এটাকে আমরা কনভার্ট করে ফেলবো, ঠিক আছে? ওকে, আমি যদি মানগুলো বসাই দিই তাহলে দেখো এই পুরোটার বদলে আমরা dz বসাইতে পারবো, আর এখানে 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস z টু দি পাওয়ার 4, ঠিক আছে? অন্য পৃষ্ঠায় করে ফেলি। অতএব ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস 2z স্কোয়ার প্লাস z টু দি পাওয়ার 4 এখানে dz, এটাই কিন্তু চলে আসে। এখন আমরা একবারে নর্মাল ফর্মুলা ইউজ করব। 1 হয়ে যাবে কি শুধু z মাইনাস 2 তো রয়েই যাবে, এখানে হবে z কিউব বাই 3, মাঝখানে প্লাস, এখানে হবে z টু দি পাওয়ার 5 বাই 5 প্লাস c। এখন z এর ভ্যালুটা বসাই দাও, z ইকুয়াল টু কাকে ধরেছিলাম সাইন, তাহলে সাইন x মাইনাস 2 বাই 3 সাইন কিউব x প্লাস 1 বাই 5
sin টু দি পাওয়ার 5x নাকি প্লাস c। এই হলো আমাদের সঠিক উত্তর। এটাও খুব সহজ ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট টাইপে চলে যাই, 28 নাম্বার টাইপ। এখানে বলছে যে সাইন এবং কস যদি পাশাপাশি গুণাকারে থাকে এবং তাদের পাওয়ার যদি থাকে m এবং n। এখন এই mn এর উপরে কিন্তু আমাদের নিয়মগুলো ডিপেন্ড করে। দেখবো মানে হয়তো বা বুঝতে পারতেছো যে অনেক বড় বা অনেক বেশি নিয়ম, বাট অ্যাকচুয়ালি কিন্তু তুমি যদি প্র্যাকটিক্যালি অনেকবার করো তাহলে কিন্তু এগুলো খুব সহজ হয়ে যায়, ঠিক আছে। ওকে, দেখো এখানে বলছে যে m ও n যদি উভয় বিজোড় হয় তাহলে যে কোনো একটাকে আমরা জেড ধরতে পারবো, কোনো সমস্যা নেই। এবং এই একটাকে যে জেড বসাইতে হবে সেটার আবার একটা কিছু কন্ডিশন দিয়ে দিচ্ছে, সুবিধাজনক আর কি। তুমি বসালে অন্যটাকে যদি ধরো তাহলে সমস্যা নাই, বাট সুবিধাজনক। দেখো যদি এম বড় হয় অর্থাৎ সাইনের পাওয়ার বড় হয় তাহলে সাইনটাকে জেড ধরবা, আর যদি তোমার কজের পাওয়ার বড় হয় তাহলে কজটাকে জেড বসানো সুবিধাজনক। এমন না যে তোমার হবে না, বাট সুবিধাজনক, ঠিক আছে। ওকে, আর এম জোর যদি এন বিজোড় হয় তাহলে এম জোর মানে সাইন জোর, বাট বিজোড় কোনটা, কজ বিজোড়, যেটা জোর সেটাকে জেড ধরবা, ঠিক আছে। আবার দেখো এম বিজোড় কিন্তু এন জোর, তাহলে আমাদের কসটাকে জেড ধরবা, অর্থাৎ যেটা জোর থাকবে সেটাকে আমরা জেড ধরে ফেলবো। কারণ জোর থাকলে ওইটাকে সিঙ্গেল ভেঙে আরেকটা প্রকাশ করা যাবে না। যেমন যদি এরকম সাইন সাইন টু দি পাওয়ার 4 থাকে, ওইটাকে তো আর ভেঙে লিখতে পারবা না যে সাইন কিউব ইন্টু সাইন। কিন্তু বিজোড় থাকলে একটা সিঙ্গেলভাবে বের করে নিয়ে আসতে পারবা, ওইটাকে আবার তোমরা পুরোটাকে জেড ডিজেড বসাইতে পারবা, ঠিক আছে। কয়েকবার হয়তো বা তুমি করলে বুঝে ফেলবা যে আমি কি বলতে চাচ্ছি, ঠিক আছে। তো আলটিমেটলি এই যে এক থেকে 4 পর্যন্তই আসে, হ্যাঁ মেনলি। তারপর এগুলা আলটিমেটলি লাগে না, হ্যাঁ। তুমি যে 1 2 3 4 এগুলো পড়বা তাহলেই হবে। ওকে, চলো এই আমরা এক্সারসাইজটা শিখে ফেলি। আমাদের যে উদাহরণটা দেওয়া আছে এখানে কি বলা আছে, বলা আছে ইন্টিগ্রেশন অফ, এখানে আছে সাইন টু দি পাওয়ার 4x, এখানে আছে cos কিউব x, ওকে, dx। তো এটাকে আমরা কীভাবে ভাঙবো দেখো একটু খেয়াল করে। যেহেতু আমাদের একটা জোড় একটা বিজোড় আছে, যেটা বিজোড় সেটাকেই জোড় সেটাকেই জেড ধরতে হবে। তাহলে সাইনটাকে সাইনের মধ্যে রাখলাম, তাহলে সাইন টু দি পাওয়ার 4xটাকে রাখলাম। কজ কিউব এক্সটাকে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এক্স ইন্টু কজ এক্স ডিএক্স, লেখা যায় না? এই যে দেখো এইটাই হলো আমাদের খেলা, যে যেটা আমাদের বিজোড় তাই কিন্তু একটা সিঙ্গেল বের করে আনতে পারি আমরা। তো এই পুরোটাকে যদি সাইন এক্সের অন্তরীকরণ করি তাহলে কিন্তু এই কজ এক্স পাওয়া যায়, যার কারণে যেটা বিজোড় সেটাকে আমরা সিঙ্গেলভাবে বের করে আনি একটা, বুঝতে পারতেছো। এখন এই যে কজ স্কয়ার এক্সটাকে আমরা সাইনে কনভার্ট করি, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x, এখানে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, আর এখানে কজ এক্স ডিএক্স। এখন দেখো এই যে কজ এক্স ডিএক্স এটা কিন্তু সিঙ্গেল, আর বাকি সবগুলো সাইন, তাহলে আমরা সাইনটাকে জেড ধরতে পারি। তাহলে ধরি সাইন এক্স ইকুয়াল টু জেড, এটাকে অন্তরীকরণ করলে কি হবে, cos x dx ইকুয়াল টু dz। এখন আমরা চাইলে কনভার্ট করে ফেলতে পারি, বুঝতে পারতেছো। যদি আমরা কনভার্ট করে ফেলি তাহলে এখানে হবে কি z টু দি পাওয়ার 4 1 মাইনাস জেড স্কোয়ার, এখানে কি হবে dz, গুণ করে দাও, তাহলে z টু দি পাওয়ার 4 মাইনাস z টু দি পাওয়ার 6 গুণ করলে dz। আমি সাইডে করে ফেলি, এটা যেহেতু বেশি বড় না। দেখো এখন যদি আমরা ইন্টিগ্রেশন করে ফেলি তাহলে কি হবে, 5 হয়ে যাবে। তাহলে 1/5 z টু দি পাওয়ার 5 মাইনাস 1/7 z টু দি পাওয়ার 7 প্লাস c। জেড এর ভ্যালুটা বসায় দাও এই সাইনটা, তাহলে 1/5 সাইন টু দি পাওয়ার 5x মাইনাস 1/7 সাইন টু দি পাওয়ার 7x প্লাস c। এই হলো আমাদের সঠিক উত্তর। চলো আমরা নেক্সট টাইপে চলে যাই, টাইপ নাম্বার 29। ঠিক আছে, তো এখানে কি বলছে, এখানে বলছে যে এটা কিন্তু আমরা অলরেডি করে আসছি, যে শুধু নিচে যদি থাকে উপরে যদি কিছু না থাকে, নিচে সাইন কস থাকলে সেটাকে কীভাবে করতে হয়, এটা কিন্তু অলরেডি আমরা করে আসছি ওই যে একটু কয়েকটা আগে আর কি, একটা টাইপ আগে, ঠিক আছে। নিচে যদি থাকে আমরা এই সূত্রগুলো দিয়ে ভাঙি, হ্যাঁ। দেখো এই যে সাইন এক্স ইকুয়াল টু 2 10x/2 ডিভাইডেড 1 প্লাস 10² x/2, আর কজটাকে কীভাবে ভাঙি 1 মাইনাস 10² x/2 ডিভাইডেড 1 প্লাস 10² x/2। তো চলো সিস্টেমিক্যাল ওয়েতে আমরা আগাই। তাহলে এটাকে আমরা ভাঙবো নিচেরটাকে, তাহলে ইন্টিগ্রেশন অফ, এখানে তাহলে ডিএক্স থাকবে, এখানে 5 প্লাস 4
কসটাই কীভাবে ভাঙবো, এই যে এই সূত্র দিয়ে, ইন্টু 1 মাইনাস 10 স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড 1 প্লাস 10 স্কোয়ার এক্স বাই 2, নাকি? তাহলে আলটিমেটলি আমাদের হবে কি, এখান দিয়ে এটা উপরে চলে যাবে লসাগু করলে, তাহলে ইন্টিগ্রেশন অফ, এখানে হবে 1 প্লাস 10 স্কোয়ার এক্স বাই 2 dx ডিভাইডেড, এখানে আমাদের এটা গুণ হবে, তাহলে 5 1 প্লাস 10 স্কোয়ার এক্স বাই 2 প্লাস 4 1 মাইনাস 10 স্কোয়ার এক্স বাই 2, উপরে কি সেক স্কোয়ার এক্স বাই 2 আসবে, 1 প্লাস 10 স্কোয়ার এক্স বাই 2 মানে কি সেক স্কোয়ার এক্স বাই 2, তাহলে বলতে পারি ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স বাই 2। এখানে তুমি যদি গুণ করে দাও, তাহলে দেখো 5টা আর এখানে কি 4টা প্লাস হয়ে যাবে, কিন্তু তাহলে 9টা, তাহলে 9 10 স্কোয়ার এক্স বাই 2, নাকি? আবার দেখো এখানে 5 আর এখানে কি 4, তাহলে 5 থেকে 4 চলে যাবে, তাহলে 1 থাকবে, তাহলে প্লাস 1, কত? ওকে, তাহলে এখন দেখো আমরা যদি সেক 10 এক্স বাই 2টাকে যদি আমরা জেড ধরে নিই, লেট 10 এক্স বাই 2 ইকুয়াল জেড, এখান থেকে আমরা বলতে পারি যে হাফ সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু হবে ডিজেড, এখান থেকে সেক স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স ইকুয়াল টু 2 ডিজেড। এখন এগুলোকে আমরা রিপ্লেস করে দিই, উপরে আচ্ছা এখানে ডিএক্স লিখতে ভুলে গেছি, সরি, এই পুরোটাকে আমরা 2 ডিজেড দ্বারা রিপ্লেস করব, আর নিচে 9 জেড স্কোয়ার প্লাস 1, ঠিক আছে? একটা পৃষ্ঠা নিয়ে নিই আমাদের জন্য সুবিধা। তাহলে অতএব ইন্টিগ্রেশন অফ, এখানে 2 ডিজেড ডিভাইডেড 9 জেড স্কোয়ার প্লাস 1। এখন দেখো এই যে 2টাকে সামনে নিয়ে আসি, তাহলে 2 ইন্টিগ্রেশন অফ ডিজেড ডিভাইডেড, এই কি লেখা যায় 3z হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, এটা কিন্তু 10 এর সূত্র, নাকি? 10 এর সূত্র না, এটা 10 এর সূত্র, তাহলে 10 এর সূত্র 1 বাই এই যে এটা কিন্তু কি হবে, ভাগ হবে, বুঝতে পারছো? তাহলে 2 1 বাই 3, এখানে যেহেতু 1 আছে তাহলে আর করতে হবে না, ঠিক আছে? তাহলে আমাদের এখানে লিখবো যে 10 ইনভার্স এটা বাই এটা, তাহলে শুধু 3z লিখলেই হবে, ঠিক আছে? প্লাস এখানে 2 বাই 3 10 ইনভার্স জেড এর ভ্যালুটা বসায় দাও, তাহলে 3 জেড ধরছি কাকে, 10 এক্স বাই 2টাকে, প্লাস 3। এই হলো আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? এটাও খুব সহজ অঙ্ক ছিল, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই, অর্থাৎ নেক্সট টাইপে। আমাদের এই আজকের ভিডিওর শেষ টাইপ 30 নাম্বার টাইপ, এখানে বলছে যে আগেরটার মতোই, বাট এখানে যদি স্কোয়ার থাকে, অর্থাৎ কজ স্কোয়ার এক্স বা সাইন স্কোয়ার এক্স বা কজ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, তাহলে আমরা কি করব, আমরা কজ স্কোয়ার দ্বারা ভাগ করে দিব জাস্ট, বুঝতে পারছো? ভাগ করার কারণ কি, দেখো উপরে কিন্তু সেক স্কোয়ার চলে আসবে আর নিচে 10 স্কোয়ার চলে আসবে যদি সাইন থাকে, আর যদি কজই থাকে তাহলে নিচে জাস্ট 1। ওকে, তো দেখো এখানে আমাদের একটা বড় সড়ো ম্যাথই আছে, আমাদের জন্য সুবিধা হয়েছে, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা কি করব, প্রথমে কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করে দেব, ঠিক আছে? কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ করে দিলে দেখো কি আসে, ইন্টিগ্রেশন অফ, উপরে কি থাকবে 1 বাই কজ স্কোয়ার, তাহলে সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ডিভাইডেড 3 কে যদি আমরা ভাগ করি তাহলে 3 বাই কজ স্কোয়ার এক্স বা 3 সেক স্কোয়ার এক্স, কস কস কাটা, তাহলে শুধু 5, এখানে সাইন স্কোয়ার এক্স বাই কজ স্কোয়ার এক্স বা 10 স্কোয়ার এক্স, তাহলে প্লাস 9 10 স্কোয়ার এক্স, নাকি? এখন এই সেকটাকে ভেঙে তুমি 10 কনভার্ট করে নাও, আমরা জানি কি সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 প্লাস 10 স্কোয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ sec square x dx divided 3 plus 3 10 square x, 3 10 square x plus 9 10 square x plus 5। এখন দেখো
উপরে যা আছে তা, অর্থাৎ sec স্কোয়ার এক্স ডিএক্স। আর নিচে আমরা যদি এখানে আছে 3টা 9টা আর এখানে আছে 3টা, আলটিমেটলি আমাদের হবে 12টা। তাহলে 12 10 স্কোয়ার এক্স, আর এখানে আমাদের 5 6 7 8 প্লাস 8। ঠিক আছে, এখন দেখো আমরা যদি 10 স্কোয়ারটাকে যদি জেড ধরে নিই, 10টাকে সরি, তাহলে 10x ইকুয়াল টু আমি যদি ধরি জেড, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হবে কি ডিজেড। রিপ্লেস করে দাও নাকি। এখন বলতে পারি যে ইন্টিগ্রেশন অফ ডিজেড যে হবে 12 জেড স্কোয়ার প্লাস 8 বলাই যায় নাকি। এখান থেকে তুমি চাইলে 4 কমন নিতে পারো নিচ থেকে, 1/4 চলে আসবে। এখানে কি হবে ডিজেড ডিভাইডেড থ্রি জেড স্কোয়ার প্লাস 2, একটু সহজ হয়ে গেল, মানে একটু ছোট হয়ে গেল আর কি সংখ্যাগুলো। এখন দেখো 1/4, তো এটাকে আমরা চাইলে 10 এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি ইজিলি নাকি। 10 এর সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি হবে ইন্টিগ্রেশন অফ, ইন্টিগ্রেশন তো হবে না, আমি এবার সাজাই লিখি একটু, তাহলে ডিজেড ডিভাইডেড ডি ইন্টিগ্রেশন অফ ডি এ ডেজ। আচ্ছা এখানে দেখো কি আছে, তাহলে আমাদের √3 জেড হোল স্কোয়ার লিখতে পারি প্লাস √2 হোল স্কোয়ার লেখা যায়। ঠিক আছে, ওকে। এখন যদি 10 এর সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে 1/4 ইন্টু আমরা জানি 1/a, আলটিমেটলি কিন্তু জেড এর সহগ দ্বারা ভাগ হয়ে যাবে, 1/√3 ইন্টু √2। আর এখানে কি হবে 10 ইনভার্স x/a, অর্থাৎ √3z বাই √2 প্লাস c। 10 এর সূত্রটা আশা করি তোমরা সবাই জানো। ওকে, এখান থেকে আমরা বলতে পারি যে 1/4 √6 নাকি। আর 10 ইনভার্স জেড এর ভ্যালুটা বসায় দাও, √3 জেড কাকে ধরছিলাম আমি 10x টাকে, 10x ডিভাইডেড √2 প্লাস c। এই হলো আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, ওকে। এখানে কি করছি আমরা জাস্ট 10 এর সূত্রটা অ্যাপ্লাই করছি 10 ইনভার্সের। হ্যাঁ, এর মাধ্যমে আমাদের আজকের ভিডিওটা শেষ হইলো। আমরা আজকের ভিডিওতে 10টা টাইপ নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা সবাই সবগুলো টাইপ বুঝতে পারছো। ঠিক আছে, আমাদের ভিডিওগুলো তোমরা অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবা এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে, তোমরা চাইলে সেই গ্রুপেও যুক্ত হতে পারো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।